আচ্ছা, সব রহস্য কি চোখে দেখা যায়, নাকি কিছু অভিজ্ঞতা থাকে যা শুধু অনুভব করা যায়, প্রমাণ করা যায় না? রাত 12টা মানে কি শুধুই সময়ের একটি সংখ্যা, নাকি সেই মুহূর্তে খুলে যায় অন্য কোনো জগতের দরজা, যেখানে শব্দ আসে, নাম লেখা হয়, আর অচেনা কারোর উপস্থিতি হঠাৎ খুব কাছাকাছি এসে দাঁড়ায়? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে আমন্ত্রণ জানাই এক ভয়ঙ্কর নীরব, ধীরে ধীরে শির দাঁড়াবে নামা রহস্যের গল্পে, যেখানে কোনো হাহাকার নেই, কোনো রক্ত নেই, আছে শুধু প্রশ্ন আর অমুক সংশয়। এ গল্প এক সরকারি কর্মচারীর, যিনি নির্জন কোয়ার্টারে রাতের অন্ধকারে বসে পড়েন টেবিলের সামনে। হাতের লেখায় ভেসে ওঠে অচেনা নাম, শোনা যায় সদ্য মৃতদের কথা, আর হঠাৎ মিলেও যায় এক অসম্ভব ঠিকানা, আর প্রমাণ, আর বিশ্বাস। তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মানুষের দ্বিধা। চলুন, ঘরের আলোটা একটু কমিয়ে দিন, ঘড়ির কাঁটার দিকে তাকান, কারণ এখন ঠিক রাত 12টা। আমাদের আজকের গল্প অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা রাত 12টা। আমি তখন মুর্শিদাবাদ জেলার কান্দিতে পোস্টেড। যে দোতলা বাড়িটাতে আছি সেটা আমাদের দুজনের পক্ষে বেশ বড়। উপরে নিচে অনেকগুলি ঘরই ফাঁকা। সিঁড়ি দিয়ে উপরে উঠে বাঁহাতি পূবের ঘরটা আমার লেখাপড়া করবার, আর লম্বা চওড়া বড় একটা বারান্দা পেরিয়ে পশ্চিমের ঘরটা শোবার। দক্ষিণের বারান্দায় কখানা চেয়ার ফেলা। নির্ঝঞ্ঝাট নিরিবিলি বাড়ি, চারদিক গাছগাছালিতে ঢাকা। ইলেকট্রিক নেই, লণ্ঠনে টিমটিমে। তখন ঘটনাচক্রে পরলোকের চর্চার মধ্যে গিয়ে পড়েছি। বিকেলে কোর্ট থেকে আর কোথাও যাই না। টেবিল নিয়ে বসে পড়ি দুজনে। ঠিক প্ল্যানচেট নয়, বলা যেতে পারে টেবিল টার্নিং, স্বয়ং লেখন। এমনিতে কপাতা জবানবন্দি লিখতে হাত বেঁকে বসে, আর এ দিস্তের পর দিস্তে ওড়াচ্ছি, ক্লান্তির চিহ্ন মাত্র নেই। এমন বোধহয় কিছু লেখা আসে যা অচেতন মনেরও বাইরে, হয়তো তারই জন্যে। টেবিলটাই বেশি আশ্চর্য করে। একটা ছোট 4 পেয়ে টাইপরাইটার টেবিল, এমনিতে বেশ ভারী, কিন্তু যখন হাতের থেকে ছুটে বেরিয়ে যায়, একে বেঁকে চলে আপনা থেকে, দেয়ালে গিয়ে ধাক্কা খায়, তখন মনে হয় না এ শুধু আমাদের মনের জোরে হচ্ছে। কত কে যে আসে, মানে লেখা হয়ে আসে, আমি অমুক, আমি তমুক, চেনার থেকে অচেনাই বেশি। আমি রেণু, আমি চুনি, আমি তারা প্রসন্ন, আমি মহেশ্বর পাশার বিভূতি ঘোষ, মালদা নিরঞ্জন ব্যানার্জি, আমি তোমার সঙ্গে পড়তাম নোয়াখালী জেলা স্কুলের মোহাম্মদ সুলেমান। কিছুই প্রমাণ হয় না। কত জায়গায় চিঠি লিখে খোঁজ নিয়ে মেলেনি। লোক নয়, ঠিকানা নয়, বিবরণ নয়, সবই ধোয়া। তবু কি জানি কেন আবার বসি। কখনো কখনো দুপুর রাত পর্যন্ত গড়িয়ে যায়, কখনো কখনো তারও বেশি। মনে হয় কি যেন আছে। আকাশে শব্দ ঠিক আছে, আমি কাঠের বাক্স হয়ে আছি বলি ধরতে পারছি না। রেডিও সেট হয়ে উঠতে পারলে ঠিক বেজে উঠব। আমি সম্প্রতি অসম্পূর্ণ বলেই আমি সম্প্রতি অসমর্থ। ঢাকা গন্ডেরিয়ার বিজয়কৃষ্ণের কাছে রামকৃষ্ণ গিয়েছিলেন, আর বিজয়কৃষ্ণ গা টিপে টিপে দেখেছিলেন সত্যি রামকৃষ্ণ, কিন্তু আসলে রামকৃষ্ণ তো জাননি। তেমন আধারই তেমন বস্তুকে আকর্ষণ করতে পারে। আমি পারি না। আমি জানি না বলেও তো কিছু অপ্রমাণ হবার নয়। সেদিন যেন অন্য রকম শুনলাম। বসতেই লেখা হলো। সেই কখন থেকে বসে আছি। কে তুমি? একটি মেয়ের নাম লেখা হলো। আত্মীয় নয় যদিও, চিনলাম। কে না চেনে? একটি সুগায়িকা, কুমারী মেয়ে, কোকিল কণ্ঠে। তা তুমি আমাদের চিনলে কি করে? বিকেলে গ্রামাফোনে আমার একটা রেকর্ড বাজালেন, তাই শুনে এসেছি। লেখা হলো,
নিজের গান শুনতে এত ভালো লাগলো, যদি আবার বাজান। এতেও কিছু প্রমাণ হয় না। 1948 সালে 30শে জানুয়ারি বিকেলে যথারীতি বসেছি টেবিলে, শোবার ঘরে। যেমন আসেন আমাদের হিতৈষী আত্মীয়রা সঙ্গী সাথী নিয়ে এসেছেন। নাম আদি লেখা হবার পর লেখা এলো, আমরা আজ বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের ছেড়ে দাও। এরকম তো হয় না কোনো দিন। তাই বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কেন এত তাড়া কিসের? লেখা হলো, আমাদের এখানে এইমাত্র একজন মহাপুরুষ এসেছেন, তাকে দেখবার জন্যই সবাই চলেছে, আমরাও যাব, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দিলাম। টেবিল শান্ত হলো। রাত্রে আমার সহকর্মী এসে বললেন, রেডিওতে খবর এসেছে মহাত্মা গান্ধীকে আজ বিকেলে গুলি করে খুন করা হয়েছে। তবে এই মহাপুরুষকে দেখবার জন্যই কি ওখানে এত শোরগোল? এতেও কি কিছু প্রমাণ হয়? একটা লেখা শেষ হতে না হতেই আরেকটা লেখা। মনে হতো একাধিক স্পিরিট এসে হইচই করছে, পরস্পর ঠেলাঠেলি করছে। আমি এই নতুন এলাম, আমারটা আগে শুনুন। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। ধমক দিয়ে উঠলাম, তোমরা কেউ এসেছো বিশ্বাস করি না, কাজে প্রমাণ দিতে পারো? ছোটখাটো কাজ হলে দিতে পারি। আমার পড়ার ঘরের তাকের থেকে কটা বই টেনে মেঝেতে ফেলে দিতে পারো? পড়ার ঘরের জানলার পাল্লায় জোর শব্দ হলো। হাওয়া উঠেছে বুঝি। জানলাটা বোধহয় বন্ধ করিনি। টর্চ নিয়ে গেলাম তাড়াতাড়ি। দেখি কটা বই মেঝেতে পড়ে আছে। বুক কাঁপতে লাগলো, কিন্তু প্রমাণ হয়েছে বলে মানলাম না। বললাম, হাওয়ার কাণ্ড। ফিরে টেবিলে এসে বসতেই হিতৈষী আত্মার দল ধমকে উঠল, খবরদার এসব ম্যাজিক দেখতে চেও না। অনেক নিম্ন স্তরের স্পিরিট আসে। সদ্য মৃতেরা নিম্ন স্তরেই বেশি ঘোরাফেরা করে। নিম্ন স্তরের স্পিরিটদের মধ্যে অনেকে মিথ্যাবাদী, প্রতারক, নানা বিভ্রান্তি ঘটিয়ে ক্ষতি করতে পারে। ওদের প্রশ্রয় দিও না। কিন্তু সদাত্মা পাবো কোথায়? লেখা এলো, রাত 12টার পর বসে, তখনই মহাপুরুষেরা অবতরণ করেন। শুধু অবতরণে কি হবে? চোখ যে শরীরায়নও দেখতে চায়, যাকে বলে মেটেরিয়ালাইজেশন। তারপরে এলো নমিতা চক্রবর্তী। ইস্টারের ছুটিতে কলকাতা যাচ্ছি। যাবার মুখে বসলাম একদিন। চিনি না, জানি না, ডাকিনি, খুঁজিনি। হঠাৎ লেখা এলো, আমি নমিতা চক্রবর্তী। কি করতে? বিয়ে পড়তাম। ঠিকানা? স্পষ্ট ঠিকানা দিল। লিখল, আমি গত রবিবার মারা গেছি। আপনি আমার মাকে বলুন যেন অত কান্নাকাটি না করেন। মার কান্না দেখলে আমার খুব কষ্ট হয়। আর বলবেন। আর কোনো স্পিরিট এসে বোধহয় নমিতাকে সরিয়ে দিল। সৌভাগ্যক্রমে ঠিকানাটা আমাদের কলকাতার বাড়ির কাছেই। ভাবলাম খোঁজ নিয়ে দেখি, হয়তো দেখব আমারই রিসিভিং ভুল হয়েছে। আজমির গিয়াকে আজমর গিয়া লিখেছি। নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট নম্বরের বাড়ি পেলাম। এই বাড়িতেই নমিতা চক্রবর্তী বলে কেউ থাকে? রাস্তার কাছে দাঁড়ানো ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, থাকতো, গত রবিবার মারা গেছে। মারা গেছে? কেন? কি দরকার? আর কোনো কথাই যেন উঠতে পারে না এরপর। আস্তে আস্তে সরে পড়লাম। নমিতার মার সঙ্গে দেখা করলে হতো, কিন্তু দেখা করলেই অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতাম। মার কান্না আরও বাড়ত। স্ত্রীকে বললাম, এরপরেও প্রমাণ চাই। একটি ঠিকানাই বা কেন মিলবে? কান্দিতে ফিরে এসেছি শুক্লপক্ষ। যথারীতি রাত 12টায় পড়ার ঘর থেকে উঠেছি। লণ্ঠন দিয়ে বারান্দায় বেরোবার মুখে দাঁড়িয়ে আছি দরজায়। দেখি একটা দক্ষিণমুখ চেয়ার পূবমুখ করা, আর তাতে একটি তরুণী বসে জলজলে চোখে তাকিয়ে আছে দরজার দিকে। আমাকে দেখা মাত্র ওই তরুণীটি উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূবমুখ চেয়ার আবার দক্ষিণমুখ হয়ে গেল। তরুণীটিকে আর দেখা গেল না। শোবার ঘরে এসে স্ত্রীকে জাগালাম। বললাম, টেবিলে এখনই একবার বসতে হবে। বসলাম। পেন্সিল স্ত্রীর হাতে চালান করে দিলাম। আমি এসেছিলাম। লেখা পড়ল। কে? আমি সেই নমিতা চক্রবর্তী। এসেছিলে মানে? এখনো আসনি? তখন মূর্তি ধরে এসেছিলাম। এখন? চারিদিকে তাকালাম, কিছু দেখা গেল না। লেখা হলো, মাকে আমার কথা বলেননি কেন? আমার আরও কথা আছে, 12টার আগে বসবেন।
বললাম, আমরা আসানসোলে বদলি হয়ে যাচ্ছি, সেখানে এসো। আচ্ছা। পৃষ্ঠার বাকি অংশে একটা লম্বা দাগ দিয়ে চলে গেল নমিতা। পরের বার কলকাতা যেতে কিছু দেরি হলো। নমিতাদের বাড়ির সামনে দিয়ে 2-3 বার হেঁটে গিয়েছি। ইচ্ছা হয়েছে ওর ফটোটা দেখে আসি, কিন্তু কি জানি, যদি দেখা মূর্তির সাথে মিলে যায়, যদি প্রমাণ অকাট্য হয়ে ওঠে, সেই ভয়ে যায়নি। মন্দ কি, সবই একটা সংশয়ের ধার ঘেঁষে রহস্যময় হয়ে থাক না। রমিতার মা নিশ্চয়ই এতদিনে সামলে উঠেছেন। আর তারপরেই তো আসানসোল। রাত 12টার পরও কি সব দরজা বন্ধ হয়ে যায়, নাকি কিছু দরজা শুধু তখনই খুলে যায় যখন আমরা দেখতে ভয় পাই আর বিশ্বাস করতে দ্বিধায় পড়ি। এই গল্পে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই না। এখানে নেই জোরালো প্রমাণ, নেই স্পষ্ট ব্যাখ্যা, আছে শুধু কয়েকটি নাম, কয়েকটি ঠিকানা আর কিছু অভিজ্ঞতা, যেগুলো অস্বীকার করাও কঠিন, আবার মেনে নেওয়াও সহজ নয়। নমিতা চক্রবর্তীর উপস্থিতি ছিল কি কেবল কাকতালীয়, নাকি সত্যি রাত 12টার অন্ধকারে কিছু আত্মা কথা বলতে চায়? লেখক নিজেই আমাদের ছেড়ে দেন সংশয়ের মাঝখানে, যেন রহস্যটা পুরোপুরি ভাঙলে তার জাদু নষ্ট হয়ে যাবে। গল্প ক্লাসিক্সে আমরা এমন গল্পই বেছে নিই যেখানে ভয় চিৎকার করে না, বরং নিঃশব্দে পাশে এসে বসে। এই গল্প শুনে যদি আপনার মনে একটু অস্বস্তি, কৌতূহল বা প্রশ্ন থেকে যায়, তাহলেই রাত 12টা তার কাজ করে ফেলেছে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, জানাবেন কেমন লাগলো, আর গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও এক অদ্ভুত অচেনা গল্পের সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।